আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বাংলায় কথা বলা কি কোনো ধর্মের ধর্মীয় পরিচয়, নাকি কেবল এটি একটি ভৌগোলিক পরিচয়? তাই আজকে বাঙালি কাকে বলে এবং বাঙালি ও বাঙালিত্বের সত্যিকারের সংজ্ঞা ও রূপ সম্পর্কে জানব। বাঙালি ও বাঙালিত্ব সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো স্বচ্ছ ধারণাই নেই। তবে বাঙালি সংস্কৃতি ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার প্রসারে বা আয়োজনের কোনো রকম কোনো কমিও নেই। যেমন ধরুন, এই সংস্কৃতি শব্দটার ব্যবহার বাংলা ভাষায় খুব পুরানো শব্দ তা নয়। ইংরেজি কালচার শব্দের প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটাকে বাংলায় গ্রহণ করা হয়েছে। একসময় কালচার শব্দের প্রতিশব্দ হিসেবে কৃষ্টি, অনুশীলন, প্রকর্ষ প্রভৃতি শব্দ ব্যবহারের প্রচলন ছিল। এখন সংস্কৃতি শব্দটাই বেশি চলে। এর কারণ রবীন্দ্রনাথ এই শব্দটিকে বেশি পছন্দ করেছেন তার কবিতায়, তার প্রবন্ধে, তার উপন্যাসে। তার সমর্থনেই এই শব্দটি বাংলা ভাষায় প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে আরএসএসের আইডিওলজি সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের শুদ্ধিকরণ চলছে। একেবারে গঙ্গা জল দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ধুইয়ে দেওয়ার খাপ। এর থেকেও মজার বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গের জনক রূপে শ্যামাপ্রসাদ মুখার্জির নিশিদিন চর্চা শুরু হয়েছে। আর সেই চর্চার বড় বিষয় সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝানো হচ্ছে এবং রাষ্ট্রবাদের মানদণ্ডই বা কী? কারণ দেশে পাসপোর্টের মতো একটি শক্তিশালী পরিচয়পত্র যখন তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে তার মর্যাদা হারিয়েছে, তখন জনগণ কিভাবে প্রমাণ করবে যে সে নাগরিক? জয় শ্রীরাম বলে, নাকি বিজেপির সদস্য হয়ে? যাই হোক, কথায় আছে ছাই ফেলতে ভাঙা কুলো। এই দেশে 20 কোটি মুসলমানের অবস্থা অনুরূপ, বড় দুর্বল কমিউনিটি। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্রত্যেক দুর্বল রাজনৈতিক দল বা ব্যক্তি এই দুর্বল জাতিকে ব্যবহার করে নিজেকে বা নিজেদেরকে শক্তিশালী করার একটি রাস্তা বের করে। এই তো সেই দিনে তথাগত রায় প্রকৃত বাঙালি কারা তা ব্যাখ্যা করতে গিয়ে একটি উদাহরণ দিলেন। ফজরের নামাজের পর খালু ইন্তেকাল করেছেন, এমন একটি উদাহরণ টেনে বাঙালিকে তার বাংলার বিশুদ্ধতা বোঝানোর চেষ্টা করছিলেন। অথচ প্রতি বছর ভাষা দিবসে বিভিন্ন পত্রিকায় বাংলা ভাষার মূল্যায়ন সম্পর্কে আমাদের চোখে কী পড়ে? অবাঙালি শব্দের ব্যবহার বাংলা ভাষায় বাড়ছে এবং বাংলার সাথে ইংরেজি শব্দের সংমিশ্রণে কথা বলা বাঙালিও বাড়ছে। ফলে বাংলা ভাষা তার গভীরতা হারাচ্ছে। এটি বড় চিন্তার এবং আলোচনার বিষয় হতে পারে। কিন্তু না, মুসলমানরা যেহেতু সম্পূর্ণ বাংলা বলে না, মিশ্র বাংলা বলে, তাই তাদেরকে আমাদের বাঙালি সংস্কৃতির মনে করাটা উচিত নয়। এই হচ্ছে তথাগত রায়ের যুক্তি। কারণ আরএসএস ভারতীয় নাগরিকত্বের মানদণ্ড কেবল হিন্দু ধর্মের হওয়াকেই যথেষ্ট মনে করে। তাই আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, তখন বিনা কাগজ, বিনা ডকুমেন্টেই আপনি ভারতীয় নাগরিক। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু মুসলিম দুই সংস্কৃতির মধ্যে ভিন্ন ভাব প্রতিফলিত হচ্ছে আর হবে। এটাই ভারতের সৌন্দর্য, এবং যা পরবর্তীকালে হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ হিসাবেও স্বীকৃতি পেয়েছে। যেমন ভারত মাতার জয়, এই জয়ধ্বনি উচ্চারণ করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে হিন্দুরা। মুসলমানরা হিন্দুস্তান জিন্দাবাদ, এই জয়ধ্বনি উচ্চারণ করে জাতীয়তাবাদ, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। সাংস্কৃতিক পার্থক্য তৈরি হয় সাংস্কৃতিক দর্শনের পার্থক্যের জন্য। এই দর্শনের কারণে সংস্কৃতির অভিমুখ, বাঙালি সংস্কৃতি, বাঙালি সত্তা, বাঙালি ঐতিহ্য। এখন বাঙালি ভাষা যদি হিন্দু ধর্মের ভাষা হয়ে যায়, তখন বাংলা ভাষী একজন মুসলমানের পক্ষে কি কখনোই ইসলাম বহির্ভূত ঐতিহ্য, যেমন লিঙ্গ পূজা, যোনি পূজা, মূর্তি পূজা, রামলীলা, শিবের গাজন, শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা, মঙ্গল প্রদীপ, রামনবমীর মতো ধারণা আত্মস্থ করে নেওয়া কি সম্ভব? মনে রাখবেন, বহুত্ব আর বৈচিত্র্য হচ্ছে প্রকৃতির নিয়ম। বহু জ্ঞানীগুণী দার্শনিক মনে করেন, পৃথিবীতে যে ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কাজ করছে তার কিন্তু বিভিন্নভাবে প্রকাশ ঘটছে।
ক্ষুদ্র থেকে বৃহৎ, সরল থেকে জটিল, দুনিয়ার প্রত্যেকটি জিনিসই পারস্পরিক ঐক্যের ভেতর দিয়ে সহ অবস্থান করছে। সামাজিকভাবে চিন্তা করলে দেখা যায় একটি সমাজে নানা মত ও পথের লোক বাস করে এবং নানা রকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর সহাবস্থানে সেই সমাজ সচল হয়ে ওঠে। সাংস্কৃতিকভাবে বিচার করলে বহুত্ব ও বৈচিত্র্যের যে ফুল দুনিয়া জুড়ে ফুটে আছে তা রীতিমতো কল্পনাতীত। দেখা গেছে এক সংস্কৃতিতে যা চলে অন্য সংস্কৃতিতে তা নিষিদ্ধ বা অনুপস্থিত। পেরুর লোকেরা যখন আলু খেত তখন মেক্সিকোর লোকেরা আলু খেত না। ভারতে যখন মুসলমানরা এলো তখন তাদের নিজস্ব খাদ্যাভ্যাস ছিল, যা স্থানীয়দের পক্ষে গ্রহণ করাটা ছিল তাদের বিশ্বাসের জন্য গর্হিত কাজ, যেমন গোমাংস খাওয়া। গ্রিকদের স্থাপত্য শৈলীর সাথে আরবদের স্থাপত্য শৈলীর কোনো মিল নেই। গ্রিক সাহিত্যে ট্র্যাজেডি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট রচনা, অথচ অন্য একটা সংস্কৃতিতে গেলে দেখা যাবে কমেডি ছাড়া সেখানে আর কিছু ভাবাই হয় না। এই বৈচিত্র্য তৈরি হয় সংস্কৃতির পার্থক্যের কারণে, কেননা প্রত্যেক সমাজের নিজস্ব সংস্কৃতি আছে। আবার একাধিক সমাজ কখনো কখনো বিশেষ সংস্কৃতির একটি বৈশিষ্ট্যকে ভাগ করেও বেঁচে থাকে। সংস্কৃতির পার্থক্য যেমন আছে তেমনি তাদের মধ্যে দেওয়া নেওয়ার ব্যাপারও আছে। এইভাবে একটি সংস্কৃতি আরেকটি সংস্কৃতিকে চিহ্নিত করে, আবার পরস্পরকে পুষ্টিও যোগায়। এইভাবেই সংস্কৃতির স্রোত এগিয়ে চলে। এখন আমরা ভারতীয় উপমহাদেশের দিকে দেখলে কি দেখতে পাই? এই উপমহাদেশ কখনোই এক সংস্কৃতির বৈশিষ্ট্যমণ্ডিত ছিল না। এখানকার একত্ববোধের প্রেরণা এসেছে মূলত ধর্ম থেকে, যেমন হিন্দু ভারত কিংবা মুসলিম ভারত। ভাষাগত কিংবা জাতিরাষ্ট্রের বিচারে এই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটা সম্ভব নাকি অসম্ভব তা বিচার করলে রাজনৈতিক দিক দিয়ে ভারত ঐক্যবদ্ধ হয়েছিল একবার মোগল আমলে আর একবার ইংরেজ আমলে। সাংস্কৃতিক বিচিত্রতা ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য, কিন্তু সাংস্কৃতিক বহুত্ব বলতে যা বোঝায়, যেমন পৃথক সংস্কৃতির সহাবস্থান এবং পারস্পরিক সহনশীলতার ব্যাপারটা, তা কিন্তু সবসময় এখানে দেখা যায়নি। আল বেরুনির কিতাবুল হিন্দ ভারতের বর্ণভেদমূলক সমাজের যে বর্ণনা আছে তাতে তা মোটেই সাংস্কৃতিক বহুত্বের সমর্থন করে না। এই ধরনের বর্ণভেদমূলক সমাজ শুধু পৃথক সংস্কৃতির সহাবস্থানকেই অস্বীকার করে না, বরং নির্মূলও করতে চায়, যেমনটি আরএসএস প্রচার করছে মুসলিম মুক্ত ভারত। কিন্তু মুসলমানরা ভারতে আসার পর মুসলিম সুলতান ও বাদশারা হিন্দু সমাজের অভ্যন্তরীণ ব্যাপারে কখনোই নাক গলায়নি, কিন্তু রাষ্ট্রীয় নীতির দিক দিয়ে তারা এক ধরনের সহাবস্থানের পরিবেশ সৃষ্টিতে উৎসাহী ছিলেন। যে ঔরঙ্গজেবের ধর্মান্ধকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধেও কিন্তু হিন্দুদের অধিকার হরণের অভিযোগ ইতিহাসবিদরা হাজির করতে পারেনি। কার্যকর অর্থেই মুসলিম শাসন আমলে ভারতে বহু সংস্কৃতির পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে এক বহুত্ববাদী সমাজ কাঠামো গড়ে ওঠার পরিবেশ ছিল। এই বহুত্বের মধ্যেই প্রভেদ দেখা দেয় ইংরেজ আমলে। ইংরেজ তার সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রাহ্মণদেরকে কোলে তুলে নেয় এবং মুসলমানদেরকে পায়ে মারানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু মুসলমানরা নিজেদের সাংস্কৃতিক সত্তা সম্বন্ধে অধিকার সচেতন হয়ে ওঠে এবং এক পর্যায়ে ভারতের দুই ভাগ হয়ে যায়। মনে রাখবেন, এই দ্বিজাতি তত্ত্ব একদিনে আসেনি। জিন্নার অনেক আগেই দ্বিজাতি তত্ত্বের ভিত প্রস্তুত হয়েছিল। বঙ্কিম, শ্রী অরবিন্দ এবং স্বামী দয়ানন্দের ভাবানুসারীরা সেই কাজটা আগেই সম্পূর্ণ করে রেখেছিলেন। জিন্না শুধু রিয়্যাক্ট করেছিলেন, ক্রিয়া থাকলেই প্রতিক্রিয়া হয়। এক জাতি তত্ত্বের বদলে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন জিন্না। হিন্দুর বাঁচার অধিকার থাকলে মুসলমানদেরও বাঁচার অধিকার থাকবে, এই দাবি তিনি করেছিলেন। বিচার করে দেখলে তাকেই বেশি ডেমোক্রেট মনে হয়, অন্যরা তার সামনে টেকে না, এমনকি গান্ধীও না, নেহেরুও না। পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ বের হয়ে আসে তখন কলকাতার বুদ্ধিজীবীরা
ওপার বাংলার সাথে গলা মিলিয়ে বলতে শুরু করেন, দ্বিজাতি তত্ত্ব একটা ভুল হিসাব ছিল। বাংলাদেশ হওয়ার ভেতর দিয়ে সেই ভুলটি ইতিহাস সংশোধন করার চেষ্টা করেছে। দ্বিজাতি তত্ত্ব যদি ভুল হিসাব হয়, তাহলে সেই হিসেবের দায় থেকে বঙ্কিমও রেহাই পান না, রবীন্দ্রনাথও রেহাই পান না, এবং কংগ্রেসের সবথেকে বড় বড় জাদরেল নেতারাও রেহাই পান না। ভুলের এক প্রান্তে যদি থাকে মুসলিম লীগ, তবে আর এক প্রান্তে আছে কংগ্রেস। এই এক জাতিত্ব ছিল বলেই দ্বিজাতিত্বের ধারণা এসেছে, আমরা যেন সে কথা ভুলে না যাই। তবে মনে রাখতে হবে, প্রকৃত ধর্ম হচ্ছে কোর অফ মোরালিটি। প্রত্যেকেই চাই মোরালিটির শাসন, মোরালিটির নিয়ন্ত্রণ। ধর্মের এই সংস্কৃতির ধারাবাহিকতায় এক বড় রকমের ছেদ পড়ে ইউরোপীয় রেনেসাঁর সময় থেকে। রেনেসাঁর মূল কথা হচ্ছে মানুষ ইচ্ছা করলে সর্বশক্তিমান হতে পারে, তার মধ্যেও আছে সর্বগুণের সম্ভাবতা। এই গুণে মানুষও পারে সর্বশক্তিমানের মতো নতুন এক জগৎ সৃষ্টি করতে। রেনেসাঁর এই দর্শনের নাম হচ্ছে হিউম্যানিজম, যেখানে মানুষকে সুপারম্যান ভাবা হয়। মনে রাখা দরকার, হিউম্যানিজম এবং হিউম্যানিটি কিন্তু এক কথা নয়। হিউম্যানিজম চাই মুক্তি, পরলৌকিকতা থেকে মুক্তি, পুরোহিতদের হাত থেকে মুক্তি, রাজতন্ত্র থেকে মুক্তি, সামন্ততন্ত্র থেকে মুক্তি, কৃতদাসের মালিকের অধীনতা থেকে মুক্তি, কৃত্রিম বিধিনিষেধ থেকে মুক্তি, এমনকি মরালিটি থেকেও মুক্তি। এক কথায় সর্ববন্ধন মুক্তি। লিবার্টি হিউম্যানিজম আরও চায় ইকুয়ালিটি, শ্রেণী নির্বিশেষে সাম্য, আর চাই মৈত্রী। ফ্র্যাটার্নিটি রেনেসাঁ এই ট্রিনিটির সাধনই করেছে। সেই সাধনার চর্চা থেকে আসে ফরাসি বিপ্লব। রেনেসাঁর এই মূল মন্ত্র থেকে বাদ যাচ্ছে মোরালিটি, অথচ হিউম্যানিটি কিন্তু এই মোরালিটি চর্চার ওপর জোর দেয়। ধর্মের ইচ্ছাও তাই। অর্থাৎ রেনেসাঁর জোর ট্রিনিটির ওপর, ধর্মের জোর মোরালিটির ওপর। মোরালিটি ছাড়া ট্রিনিটির বুনিয়াদ মজবুত হয় না। তার উদাহরণ আমরা ইতিহাসে পেয়েছি। ফরাসি বিপ্লব সম্ভব হয়েছে, কিন্তু বিপ্লবের আদর্শ ধরে রাখা যায়নি। বাস্তবে এই পৃথিবী থেকে আজও যুদ্ধ, বিদ্রোহ, সহিংসতা কোনোটাই তো নির্মূল করা সম্ভব হয়নি। একজন মুসলিম সুফি ফরিদউদ্দিন আত্মার লিখেছেন যে বুদ্ধি বলতে থাকে নিজেকে বাড়াও, শক্তিশালী করো। প্রেম বলতে থাকে তুমি নিজ স্বার্থ ত্যাগ করো। স্যার নিটশের ভাষায় সুপারম্যান রূপী এই মানুষের আয়ত্তে এসেছে অনেক কিছু, আয়ত্তের বাইরে রয়ে গিয়েছে শুধু প্রেম, মোরালিটি, যা ছাড়া প্রলয়কে, প্রতিহিংসাকে জয় করা সম্ভব নয়। ইউরোপীয় রেনেসাঁ জগৎ সম্বন্ধে মানুষের অনেক ধারণা পাল্টে দিয়েছে এবং মানুষকে অনেক শক্তিশালীও করেছে, কিন্তু রেনেসাঁ মানুষের চরিত্র পাল্টাতে পারেনি। চোর ডাকাতের হাতে যদি বন্দুক, গোলা বারুদ এবং পরমাণু বোমা চলে যায়, তার পরিণতি বিপজ্জনক হবেই। মানব প্রকৃতিকে সংশোধন না করে, বিশুদ্ধ না করে তার হাতে ক্ষমতা দিলে দানবিক কাণ্ড ঘটবেই। নিজাম ডাকাত দরবেশে পরিণত হয়েছিল, বাল্মীকি ঋষি হয়েছিল, ধর্মের প্রভাবেই তো হয়েছিল। রেনেসাঁ কাউকে ঋষি করেছে, দরবেশ করেছে? এমন কথা তো শোনা যায়নি। উল্টে রেনেসাঁর সন্তানদের হাতে দুটো মহাযুদ্ধের দানবিকতা আমরা দেখেছি। এখনও তাদের হাতে দেশে দেশে চলছে রক্তপাত, সহিংসতা। ফলে বোঝাই যাচ্ছে রেনেসাঁর মূল্যজ্ঞান যথেষ্ট নয়। ঠিক তেমনি মোরালিটি ছাড়া যদি হিন্দু রাষ্ট্র নির্মাণ হয়, কতটা সুফল বয়ে আনবে চিন্তা করুন। মোরালিটির জগতে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ বলে কিছু নেই। মোরালিটির মাত্রা, স্থান, কাল, পাত্র নির্বিশেষে সমান। আর মধ্যযুগ বা প্রাচীন যুগ মানেই যে সর্বনাশা, এমনটা নয়। সংস্কৃতির সাথে রাজনীতির সম্পর্ক আসলে গভীর। যেমন টাকার এপিট ওপিট, কখনো সংস্কৃতি রাজনীতিকে তাতায়, আবার কখনো রাজনীতি সংস্কৃতির লক্ষ্য ঠিক করে। আমাদের উপমহাদেশে এর উদাহরণ প্রচুর। 19 শতকে নবগোপাল মিত্র নামে একজন হিন্দু মেলার প্রবর্তন করেন। এ মেলার উদ্দেশ্য ছিল প্রাচীন হিন্দু ঐতিহ্যের পুনরুজ্জীবন
ঘটিয়ে হিন্দুর আত্মসম্মানবোধ ফিরিয়ে আনা। বেদের যুগকে, রামায়ণের যুগকে সাংস্কৃতিকভাবে ফিরিয়ে আনার এই চেষ্টায় তখনকার অনেক হিন্দু মনীষী প্রচুর সময় দিয়েছিলেন। এর মধ্যে রবীন্দ্রনাথ একজন। এই যে অতীতের সাথে বোঝাপড়া, এর মাধ্যমে হিন্দুরা এক ধরনের রিভাইভালিজমের স্বপ্ন দেখেছিল। সেই হিন্দু মেলা থেকে আসে স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের একটা রাজনৈতিক রূপও ছিল, কিন্তু এর অন্তর্নিহিত শক্তি ছিল প্রাচীন হিন্দু ঐতিহ্যের প্রতি সম্ভ্রমবোধ। স্বদেশী আন্দোলনের প্রাণ ছিলেন বঙ্কিমচন্দ্র, পরে ঋষি অরবিন্দ, এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠকে সেকালে হিন্দু রিভাইভালিজমের বাইবেল বলা হতো। অতএব যে আন্দোলন সংস্কৃতির আন্দোলন হিসেবে শুরু হলো, শেষ পর্যন্ত তা ঠেকল গিয়ে রাজনৈতিক আন্দোলনে। হিন্দু রিভাইভালের বিপরীতে দাঁড়ালো মুসলিম রিভাইভাল। এরপরে হিন্দুর রাজনীতি ও সংস্কৃতি বনাম মুসলিম রাজনীতি ও সংস্কৃতি। সেখান থেকে কংগ্রেস বনাম মুসলিম লীগ। একসময় ভারত ভাগের মধ্য দিয়ে তার শেষ পরিণতি। ভাগ হয়েও কি সব কিছুর শেষ হয়েছে? স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের নেতারা বলেছিলেন ভারত যাবে সেকুলারিজমের পথে। রাষ্ট্র পরিচালনায় ধর্মের, সম্প্রদায়গত কোনো সংস্কৃতির প্রাধান্য থাকবে না। মানবিকতা, মানব কল্যাণ হবে নতুন রাষ্ট্রের মূল কথা। কিন্তু কংগ্রেসের সেই নেতারাই যারা সেকুলারিজমের কথা বলছিলেন, তারাই আবার সবাই মিলে ভারতের অন্যতম রাষ্ট্রীয় সঙ্গীত করলেন বন্দে মাতরমকে। অর্থাৎ বাঙালি পরিচয়, সংস্কৃতি ও জাতীয়তাবাদ এসব বিষয় একমাত্রিক নয়। বহুত্ববাদ, নৈতিকতা ও পারস্পরিক সহাবস্থানকে গুরুত্ব না দিলে সমাজে বিভাজন ও সংঘাত বাড়তেই থাকবে। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, পেজটি আমার ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।